দেবলীনা হলো এই পশ্চিমবঙ্গের একমাত্র অভিনেত্রী যে পারিয়া 2 তাকে অফারও করিনি, সে আমাকে ডেকে বলেছে আমি পারিয়া 2 কিন্তু করতে চাই না কোনোভাবে। She rejected. I'm so happy. He's done so well. আপনারা এর আগে অনেক কাজে রণজয়কে দেখেছেন, আমি অনেক কাজে দেখেছি, বাট এই দুটো মানুষকে না, রণজয়কে আর দেবলীনাকে, you will find in a completely new light and you'll love them. ওরা এত ভালো দেখা হচ্ছে সিনেমা হলে 6 জুন। আমি ওয়েট করে আছি আমাদের এই মিউজিক ভিডিওটা কখন আমরা চালাবো। দেবলীনা বলা বাকি আছে, কুমার আসুন। এই এক মিনিট, আমি না মানে যা কথা বলতে বলে যাই, আমি দেবলীনার কথা বলতে ভুলে গেছি। পরে আমাকে এটা প্রচুর কথা শুনতে হবে, যেটা আমি একদমই চাই না। ঠিক আছে, সে তোমার দ্য ফাইনেস্ট কোঅ্যাক্টর আমি কাজ করেছি এত বছরে, এবং যা না এটা আমি খুব সিরিয়াসলি বলছি। এবং যেটা হচ্ছে এই ছবির পোস্টার দেখলে বোঝা যাচ্ছে যে এত অপূর্ব একটা পোস্টার। তো এই যে বন্ধুত্ব, প্রেম, পরিবার সবটা নিয়ে এই রাশ, তো এটা আমার কাছে যদি বলা যায়, আমার ভাই বিক্রম ইজ আ স্টার। আর তথাদা মানে অনেকেই জানেন যে হি ইজ ভেরি ক্লোজ টু মি। শুধু আমাদের মধ্যে ব্লকের সম্পর্কটুকু নেই, মানে আমি জানতাম না এই ছবিতে আমি পাঠ করবো। মানে এই ছবিতে পাঠ না করলেও আমি যতটা এক্সাইটেড হতাম, পাঠ করার পরে হয়তো তার থেকে বেশি এক্সাইটেড অবশ্যই, কিন্তু পাঠ না করলেও আমি হয়তো এর থেকে কিছু কম কিছু এক্সাইটেড হতাম না, কারণ এত ভালো এবং এত গুণী শিল্পীদের নিয়ে একটা কাজ হয়েছে। প্রত্যেকটা লোক, মানে এই ছবিতে কেউ বলতে পারবে না যে কাউকে ছাড়া কোনোটা মানে হবে না, এরকম হতে পারে না। প্রত্যেকটা লোক ইকুয়ালি ইম্পর্টেন্ট, ফ্রম অনুষ্বাদি টু বিক্রম, এভরিবাডি, ইচ অ্যান্ড এভরিবাডি। আর বেশি কিছু বলবো না, মানে খুবই এই সিনেমাটি প্রত্যেকজন মেম্বারকে ছাড়া তো কমপ্লিট করা সম্ভব ছিল না। একটা পরিবারের গল্প, এতগুলো মানুষের গল্প, 32 জন অভিনেতা একটা বাড়িতে। তাই প্রত্যেকজন যারা যারা আমাদের সিনেমার সঙ্গে যুক্ত, যারা আজকে আসতে পেরেছেন এবং যারা আসতে পারেননি, যেমন আমি অনুষ্পাদিকে দেখতে পাচ্ছি না, আজকে আসতে পারেননি, বিমলকে দেখতে পাচ্ছি, বিমল দাঁড়িয়েছে ওখানে, বিমল আমার খুব পছন্দের অভিনেতা। তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসি এবং অনেক ধন্যবাদ। ওরা সবাই ছিল বলে আমরা সিনেমাটা এরকম ভাবে তৈরি করতে পেরেছি। আর অবভিয়াসলি তথাকে তো সবাই ধন্যবাদ জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর আলাদা করে বললাম না, এইটুকু বলে এবার আমরা প্লিজ মিউজিক ভিডিওটা চালাই। দেবলীনার ব্যাপারে একটা ছোট্ট কথা বলে দিলে সবাইকে জানানো দরকার। দেবলীনা হলো এই পশ্চিমবঙ্গের একমাত্র অভিনেত্রী যে পারিয়া 2 তাকে অফারও করিনি, সে আমাকে ডেকে বলেছে আমি পারিয়া 2 কিন্তু করতে চাই না কোনোভাবে। She rejected. ঠিক আছে, বলতে আমি কিন্তু অন্য যে কোনো ছবি বললে আমি করবো, আমি কিন্তু পারিয়া 2 করবো, সব জীবজন্তু ছবি করবো। আগে রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে, অফার করার আগে। সো এটা আমার জানা হচ্ছে। সবসময় চেয়েছিলাম, যবে থেকে ভেবেছিলাম যে অভিনয় করবো, যেহেতু নাচটা আমি ছোটবেলা থেকে শিখেছি, আমি জানি যে সেটা মোটামুটি কি করে করতে হয়, কিন্তু অভিনয়টা কখনো শেখার সুযোগ হয়নি। পরে থিয়েটার করেছি যখন, তখন শিখেছি, কিন্তু ক্যামেরার জন্য অভিনয় শেখার কখনো সুযোগ হয়নি। সেটা তথাগত মুখোপাধ্যায়ের হাত দিয়ে হয়েছে। সো ভেরি থ্যাঙ্কফুল যে এই ওয়ার্কশপ গুলো করার সুযোগ পেয়েছি। ওদের একটু খাটনি হয়েছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং আমি চাই যে আগামী সমস্ত কাজ যেগুলো আমি করব হয়তো, সেগুলো যদি এভাবেই করতে পারি তাহলে আমার একটা স্যাটিসফ্যাকশন হবে। সেই জন্য যেটা বিক্রমদা বললো, বিক্রমদা 3টে ছবি করেছে, আমি একটাই করার সুযোগ পেয়েছি, কিন্তু এত ভালো এক্সপিরিয়েন্স আমার সত্যি ছবির ক্ষেত্রে এর আগে ঘটেনি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং অনেক ছবি এর আগে করেছি, বিভিন্ন চরিত্রে করেছি, কিন্তু সব অভিনেত্রীরই বোধহয় ইচ্ছে থাকে নায়িকা হওয়ার, এবং সেই ইচ্ছেটা এখানে আমার ফুলফিল হতে হয়েছে, এবং সেটাও তথাগত মুখার্জির হাত দিয়ে, এবং অবশ্যই আমাদের যিনি প্রডিউসার আছেন তার হাত ধরে। অনেক নায়ক আছে, তাদের ইচ্ছে যে সে নায়ক নায়িকা দুটোই করবে, এরকম নায়ককে আমি চিনি। আমার ইচ্ছে করে আমি সব চরিত্র নিজে করবো, ওটা সিনেমায় যে কটা চরিত্র আছে সব আমি করবো। এবং রাস হচ্ছে এমন একটা ছবি যেটা দেখে আমি বড় হয়েছি, আমি দেখতে পছন্দ করি ফ্যামিলি ড্রামা। আমি খুব একটা ভায়োলেন্স দেখতে পারি না, আমি পারি না দেখিনি। আরে হ্যাঁ, আমাদের ভালো ছবিকে ঠুকবি না দিয়ে এরকম সোমনাথ কিছু বলো। গান গেয়েছে সোমনাথ আমারও অনেক ছবিতে গান গেয়েছে। তো
এটা কিরকম কম্পিটিশন হয়েছে? বহুত ভালো লাগে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই ছবিটা একদম মনের মতন, যেখানে অনেক কাস্ট এন্ড ক্রু, যারা তোমরা এত বছর ধরে আমাকে দেখছো, জানো যে আমার অনেক লোকজন পছন্দ, অনেক হাসি মজা যেখানে হবে। খুব সিরিয়াস আলোচনায় আমি ঢুকতে পারি না, পছন্দ করি না। তো এটা সেরকমই একটা পরিবার পেয়েছি যেখানে সত্যি ভীষণ মজা করে পুরো ছবিটা শুটিং হয়েছে। এবং এর আগে বেশ কিছু ছবিতে গান আমার পপুলার হয়েছে, যেটার জন্য আমি বাংলা ছবিতে পপুলার হয়েছি, কিন্তু প্রথমবার রবীন্দ্রসঙ্গীতে একটা লিড দেওয়ার সুযোগ হয়েছে। সেটার জন্য আমি খুব খুশি যে যেহেতু রবীন্দ্রনাথ আমার এতটাই পছন্দের একটা বিষয়, সেই গান আমার লিপে আমি করার সুযোগ পেয়েছি। সমস্ত ধন্যবাদ উপর যিনি আছেন তাকে, এবং আশা করছি 6 জুন যখন রাস মুক্তি পাবে আপনাদের সবার এতটাই থ্যাংক ইউ। আমাদের ঠিক উপরে রুম নাম্বার 302, যাকে ধন্যবাদ জানালো সে থ্যাংক ইউ বললো উপর থেকে। বিক্রমদা, হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প আসছে এবং বলা যেতে পারে যে বাঙালির সেই নস্টালজিয়াগুলো যেগুলো আমরাও মিস করি, অফকোর্স তোমরাও মিস করো, তো সেগুলোও ফিরছে কি? আমি সব থেকে আগে চাইবো যে যেরকম ভাবে আমরা হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প নিয়ে আসছি, সেইভাবে যে হারিয়ে যাওয়া বাঙালিরা আছেন যারা হলে ফিরেন না, তারা আবার নতুন করে হলে ফিরে আসবেন, হল ভরিয়ে সিনেমা দেখবেন। 6 জুন আমাদের সিনেমা রিলিজ। রাশ প্রাইমারিলি ইজ অল অ্যাবাউট নস্টালজিয়া। যে জীবনটা আমরা সবাই কাটিয়ে এসেছি, আমাদের জেনারেশন কাটিয়ে এসছে, মাঠে খেলা, পুকুরে স্নান করা, বাড়িতে আড্ডা মারা, কারেন্ট চলে গেলে ছাদে বসে আন্তাক্ষরী খেলা, বিকেলবেলা করে মুড়ি মাখা খাওয়া, এই সবগুলো মিলিয়ে আরো অনেক কিছু মিলে, অনেক মান অভিমান ইমোশন মিলিয়ে মিশিয়ে রাশ। এবং আমি সত্যিই চাইবো যে আমরা যে জীবনটাকে ফেলে এসেছি, যেগুলো সত্যি আঁকড়ে ধরে বাঁচতে চাই, সেই জীবনটা যাতে মানুষ এসে বাঁচতে পারে ওই 2.5 ঘন্টায় সিনেমা হলের মধ্যে। যেটা বললো, যেটা একদম নস্টালজিয়া দিয়ে এবং নিয়ে পুরো ছবিটা তৈরি, যেগুলো আমরা এখন আর পাই না। এবং তার সর্বপ্রথম হচ্ছে, আগে যখন হলে যেতাম আমরা ভাবতাম যে আজকে আমরা সিনেমা দেখতে যাবো, তার জন্য মানে সারা দিনের প্ল্যানিং থাকতো, এই জামা পরে যাবো, এইটা খাবো, সেলিব্রেশন ছিল। এক্স্যাক্টলি। তো সেগুলো এখন হারিয়ে যাচ্ছে, মানে সেটা আচার খাওয়াই হোক, সেটা সিনেমা দেখতে যাওয়াই হোক, সেটা পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে হোক, অনুষ্ঠান তো এখনো প্রচুর হয়, বাড়ির নিচে রিহার্সাল যেগুলো হতো, সেইগুলো যেগুলো জীবন থেকে হারিয়ে গেছে, সেটা নিয়েই রাশ। এবং মানে ফ্যান্টাস্টিক কলা কুশলীরা কাজ করেছে, প্রায় 50 জন, এবং আমাদের সবাই দুর্দান্ত সব অভিনেতা তো কাজ করলো। আমার এটাও বেস্ট না, দুটো এত সুন্দর দেখতে, ট্যালেন্টেড, ভালো অভিনেতার সঙ্গে, এবং যাদেরকে আমি পর্দায় দেখে বড় হয়েছি, তাদের সাথে কাজ করতে বলেছি। আমি যখন 7 পাকে কথা করতাম, ওনাই ক্লাস 2 তে আমি বলেছি জন্মায়নি বলে তো it's an opportunity, it's a কি বলবো, it's a big gift for me যে অনুষ্ঠানে কাজ করার সুযোগ হয়েছে, এবং দুটো হিরোই চলছে। So I'm more than happy. এই ছবিটা নির্মল আনন্দের ছবি। এই ছবিতে কোনো রহস্যের সন্ধানে কেউ বেরোচ্ছে না, কোনো খুনিকে ধরে আনতে হবে না, এরকম কিচ্ছু নেই। একটা স্ট্রিট বাস্টার, এটা আমাদের গল্প বলে। যে বাঙালিরা আমরা ছিলাম, যেখান থেকে আমরা যাই না, আমরা নিজেও যাই না, এটা হয়তো বিভিন্ন কারণে আজকে আমাদের সবাই কোথাও একটা পৌঁছাতে যাচ্ছি, মানে এটা পৌঁছাতে চাই। কিন্তু আমাদের ছোটবেলাটা যেটা আমরা চাই, সত্যি মানে আমার ভবিষ্যতে কোনো সন্তান হয়তো আমি তো চাইবো সে এই জীবনটাই বাঁচে, এটা সেই ছবি। তো রাশ বাঙালিদের অস্তিত্বের কথা বলে, রাশ বাঙালিদের নির্ভেজাল আনন্দের কথা বলে, রাশ প্রেমের কথা বলে, বন্ধুত্বের কথা বলে, পরিবারের কথা বলে। এই ছবিটা মানে সবার ছবি। আমি চাইবো লোকটা এটা হলে গিয়ে দেখা হবে। আমি না সত্যি মনে করি যে বাংলায় আমরা যে সিনেমাগুলো বানাচ্ছি, যার মধ্যে প্রচন্ড বাঙালিয়ানা আছে বলে আমরা বিশ্বাস করি বা আমাদের মেকাররা বিশ্বাস করে, তার মধ্যেও যে বাঙালিয়ানা দেখতে পারি, তাতে কিন্তু আমরা আমাদের বেড়ে ওঠাটা দেখি অনেক বেশি প্রিটেনশিয়াস বলে মনে হয় সেই বাঙালিয়ানাটা আমার। সেই তুলনায় রাশ মানে আমার অনেক বেশি রিলেট করার জায়গা আছে সিনেমাটা। তরুণ মজুমদার লাস্ট এরকম, তরুণবাবু লাস্ট এরকম ছবি বানাতেন, আমরা দেখতাম, উপভোগ করতাম, আনন্দ পেতাম, সেলিব্রেট করতাম। এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু আওয়ার প্রডিউসার্স অ্যান্ড মাই ডিরেক্টর, যে ওরা এই সিনেমাটা বানাতে চেয়েছে, বানিয়েছে, আমাদেরকে তার একটা অংশ করে তুলেছে।
সেটা আমার কাছে একটা পাওনা। মানে আমি পরেও জীবনে যে কটাই সিনেমা করি না কেন, রাজ সবসময়ের জন্য আমার কাছে আমার সব থেকে কাছের একটা সিনেমা হয়ে। বিক্রম দ্বারা বলছিল যে তরুণ মজুমদারের সময় থেকে সেই পারিবারিক ছবিটা আস্তে আস্তে মানে উনি লাস্ট করেছিলেন, তারপরে আবার এই ছবির হাত ধরে হারিয়ে যাওয়া বাঙালি আনা আসছে উঠে। তো এই কনসেপ্টটা মানে কোনো একটা জায়গা থেকে মিস করছো, নস্টালজিয়া সেখান থেকে কি বানানো? না, আমি আসলে বড় হয়েছি, ওই পরিবেশে। আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি উত্তর কলকাতার। তো এই ছবির মূল যে গল্প ক্রাক্স, সেটা আমারই আর এক বন্ধু যে জয়েন্ট ফ্যামিলিতে এবং পাড়া কালচারে, যেখানে কমিউনিটি ছিল পাড়া, সেই কালচারে বড় হয়েছে অম্বরীশ ভট্টাচার্য। তার জীবনের দুটো ছোট ঘটনা এবং আমার ছোটবেলার কিছু স্মৃতি মিলিয়ে এই ছবির গল্প। আমরা যে ছোটবেলাটা মিস করি, সেইটাই এই ছবির মূল ক্রাক্স। আসলে এই জীবনটা আমরা বেঁচেছি। আর তরুণ মজুমদার কিংবা সেই সময়ের যে মলিন না হওয়া গল্পগুলো রয়েছে এবং সময়গুলো মানুষগুলো রয়েছে, তাদেরকে কোথাও 2025 আমি বড্ড মিস করি। যেটা পারি এই রাশের টুইটিজারে যেটা ছিল যে কিছুই কি হারিয়ে যায়, কিছুই হারায় না, সবই থেকে যায়। আমার মনে হয় আমার ভেতরে যেগুলো থেকে গেছে সেগুলো দিয়ে আমি রাশকে কোথাও প্রকাশ করতে চাইছি। আগের ছবি একরকম অন্য রকমের ঘটনা ছিল, সেখান থেকে একদম 180 ডিগ্রি ঘুরে একদম পারিবারিক গল্প। এটা কি পুরোপুরি বাস্তব জীবন থেকে নেওয়া নাকি গল্প সবকিছু? আমার কোনো সিনেমাই আমার অভিজ্ঞতার বাইরে নয়। ধরো ভটভটি যখন বানিয়েছিলাম, যে বস্তি, যে মানুষজন, প্রান্তিক মানুষদের লড়াই, তাদেরকে আমি দেখেছি। আমার কোনো সিনেমাই আমার অভিজ্ঞতার বাইরে নয়, আমি বারবারই বলছি। তার মধ্যে কল্পনা থাকতে পারে, কিন্তু করে অর্থাৎ গল্পের যে আত্মাটা, তাতে কিন্তু কোথাও আমার নিজের জীবনের সত্যি লুকিয়ে আছে। যে কথাগুলো আমি বলতে চাই, যে জীবনটা আমি বেঁচেছি কিংবা দেখেছি, আমি আমার সত্যির বাইরে কোনোদিন সিনেমা বানাবো না। মানে কালকে যদি আমি একটা সায়েন্স ফিকশন বানাই, সেই সায়েন্স ফিকশনে সায়েন্সের পার্টটা তো ফিকশনাল, মানে কাল্পনিক একটা পার্ট হবে, কিন্তু তার মূল গল্পটাতে কিন্তু সত্যি জড়িয়ে থাকবে, সেটার মধ্যে মিথ্যা থাকবে। কি ছোট করে ব্রিজ দেওয়া যায় গল্পটা নিয়ে? রাশের গল্পটা খুবই সহজ। একটা মানিকপুর বলে একটা গ্রাম, যে গ্রামটা কাল্পনিক এই মুহূর্তে ধরে নিই, সেই গ্রামে একটা পরিবার, যে 34 জনের পরিবার। সেই বাড়ির মেজ ছেলে, সে বাইরে থাকে এবং তার ছেলে বউ এখানেই বড় হচ্ছে। বউয়ের অসুখ করে এবং বউ বলে যে আমি ডাক্তার হাসপাতালে ভর্তি হবো না, বাড়ির কবিরাজ কাকাই দেখবে, মানত করো, ঢিল বাঁধো। বউয়ের ক্যান্সার হয়েছিল, লাস্টে বউ মারা যায়। তো সেই ভদ্রলোক, যার সুবিধা যে রোলটি করছে রজত, সে ফিরে এসে বলে যে অশিক্ষিত পরিবেশ আমার ছেলে বড় হবে না। সেই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এক কাপড়ে, আর কোনোদিন ফিরে আসে। এবার সেই ছেলে, অর্থাৎ এই বাড়ির ছোট ছেলে, তার ফিরে আসার গল্প, তার নিজেকে খুঁজে পাওয়ার গল্প। সে এখন শহরে যান্ত্রিক জীবন বাঁচে, সে কর্পোরেটের একজন ইঞ্জিনিয়ার এবং কর্পোরেট সেক্টরে একটা বড় পোস্টে রয়েছে, কিন্তু সে কোথাও যেন একটা ফাঁক ফিল করে। সে ডমিনেটেড, তার বান্ধবীকে সে ভয় পায়, তার বাবাকে সে ভয় পায়, তার বসকে সে ভয় পায়, সে সবাইকে ভয় পায়। সে কোথাও নিজেকে খুঁজে পায় না, তার নিজেকে খুঁজে পাওয়ার গল্প রাশ। একটা জিনিস বলতে পারি, আমি পারিয়ার থেকে বেশি এনজয় করেছি এই চরিত্রটা। সেটা আমি সিরিয়াসলি বুঝতে পারিনি প্রথমে কবে, কিন্তু এই চরিত্রটা যেভাবে অর্নামেন্টেশন নিয়েছে তারপরে কথা, আমি এই জন্য বলতে চাইছি না যেন মানুষ দেখলে একটু মজা পাবে। আমার চরিত্রটা নিজের, আমি একেবারে পরিবারের বাইরে এবং পরিবারের খারাপ চাই বলতে আমি মানে নিজের ভালো চাই, সরকারের ভালো চাই, এদের কি হলো আমার কি যায়।